আসসালামু আলাইকুম সবাইকে। আমি জান্নাতুল তাবাসসুম তোমাদের জন্য সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে চলে আসলাম। তোমরা সকলেই জানো আমাদের ইজি বায়োলজি বইতে আমরা অনেক সাজেশনের সাথে সাথেও কিন্তু প্রত্যেকটা সৃজনশীলের সমাধান ভিডিও আকারে দিয়েছি। তো তোমরা যেখানেই থাকো না কেন কিউআর কোডটি স্ক্যান করলে আমরা কিন্তু সেই প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়ে যাব। তো আজকে আমরা অধ্যায় 13 ঢাকা বোর্ড 2025 সালের যে সৃজনশীল প্রশ্নটা আছে সেটা আজকে সলভ করব। আশা করি তোমরা ক্লাসটা করে খুব ভালোভাবে বুঝতে পারবে। তো দেখো আমরা এই প্রশ্নটা ভালো করে আগে পড়ে নেই যে এখানে প্রশ্নটাকে কি বলেছে। প্রশ্নটা দেখো, সূর্য, উদ্ভিদ, প্রাণী নাকি বিয়োজক বলেছে। এ বি সি ডি, অর্থাৎ এ দিয়ে সূর্যকে বোঝাচ্ছে, বি দিয়ে উদ্ভিদকে, সি দিয়ে প্রাণীকে, ডি দিয়ে বিয়োজককে বোঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা প্রথম প্রশ্নটা আমরা খেয়াল করি। প্রথম প্রশ্নটা কি, অস্টিওপোরোসিস কি? অস্টিওপোরোসিস, আচ্ছা এই রোগটা হচ্ছে আমরা কোথায় পড়েছি? আমরা কিন্তু এটা অধ্যায় 9 পড়েছি। ঠিক আছে, অস্টিওপোরোসিস কাকে বলে? এটা হচ্ছে এক ধরনের রোগ। এই রোগটাকে কি বলে? মানব দেহের অস্থিতে ক্যালসিয়ামের অভাব হলে যে রোগ হবে তাকে অস্টিওপোরোসিস বলা হয়। অস্টিওপোরোসিস সাধারণত দেখা যায় কি, যারা হচ্ছে 40-এর উপরে যাদের বয়স সেই সকল মহিলাদের অস্টিওপোরোসিসটা বেশি ধরা পড়ে। আচ্ছা তারপরে প্রশ্নটা আমরা খেয়াল করি কি বলেছে, অস্থিকে রক্ত উৎপাদনের কারখানা বলা হয় কেন? সেম অধ্যায় থেকে এই প্রশ্নটা আসছে। লাল অস্থি মজ্জা থেকে লোহিত রক্তকণিকা তৈরি হয়, তাই অস্থিকে রক্ত উৎপাদনের কারখানা বলা হয়। আচ্ছা অস্থির ভিতরে আমরা জানি অস্থির ভিতরে কি থাকে? অস্থি মজ্জা থাকে। কি থাকবে? অস্থি মজ্জা থাকবে। তো আমাদের যে অস্থির ভিতরে যে লাল অস্থি মজ্জা নামে একটা অংশ আছে সেখান থেকে লোহিত রক্তকণিকা তৈরি হয়। কিভাবে মনে রাখবো আমি বলি, লাল অস্থি মজ্জা, নাম কি? লাল অস্থি মজ্জা, তাহলে সেখান থেকে কি তৈরি হবে? লোহিত রক্তকণিকা তৈরি হবে। লাল লোহিত মানে সবই হচ্ছে লাল। ঠিক আছে, যেহেতু অস্থি থেকে এই লোহিত রক্তকণিকা তৈরি হচ্ছে তাই অস্থিকে কি বলা হয়? রক্ত উৎপাদনের কারখানা বলা হয়। ওকে, আচ্ছা এখন আসি অস্থি কি সেটা আগে বলি। অস্থি হচ্ছে যোজক কলার রূপান্তরিত রূপ। যোজক কলা কাকে বলে? আবার আমরা ফিরে আসি 2 নম্বর অধ্যায়। আচ্ছা আমরা সবাই জানি যোজক টিস্যু কি। যোজক মানে হচ্ছে সংযোগ স্থাপন করে, যে মানে কানেকশন তৈরি করে, যে একটা অঙ্গের সাথে আরেকটা অঙ্গের কানেকশন তৈরি করবে, অথবা আমাদের দেহের হচ্ছে গিয়ে যে কোনো একটা মানে পদার্থের সাথে যে কোনো কিছুর এই যে কানেকশনটা তৈরি হচ্ছে এটাকেই বলা হয় সাধারণত মানে যোজক, বা হচ্ছে গিয়ে এটাকেই আমরা বলছি হ্যাঁ সংযোগ স্থাপন হচ্ছে। এখন এই সংযোগ স্থাপন কারা করে? প্রশ্ন হচ্ছে এটা। এই যে টিস্যুগুলো আছে এই টিস্যুগুলো সংযোগ স্থাপন কে করবে? এই টিস্যুগুলোর মধ্যে রয়েছে হচ্ছে, এই যোজক টিস্যুগুলোর মধ্যে রয়েছে রক্ত, যেটা হচ্ছে আমাদের দেহের বিভিন্ন প্রান্তে, মনে করো যেখানে অক্সিজেন প্রয়োজন সেখানে অক্সিজেন নিয়ে যাবে, যেখানে কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসা দরকার সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসবে, যেখানে ভিটামিন মিনারেলস দরকার সেখানে পৌঁছে দিবে। তাছাড়া পানি পরিবহন করে, হরমোন পরিবহন করে, খনিজ লবণ পরিবহন করে, সব কিছু কিন্তু এই রক্তটা পরিবহন করে আমাদের দেহের এক প্রান্ত থেকে আরেক প্রান্তটাকে নিয়ে যাবে। তার মানে কি আমাদের দেহের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মধ্যে সংযোগ স্থাপন করছে। ঠিক আছে, আমাদের দেহের এক প্রান্ত থেকে রক্ত আরেক প্রান্তে হচ্ছে গিয়ে তোমার এই উপাদানগুলোকে বহন করে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে সংযোগ স্থাপন, এইগুলোই যোজক টিস্যু করে। এখন অস্থি একটা যোজক টিস্যু। কিভাবে অস্থি কি করছে ভালো করে খেয়াল করে দেখো, আমাদের যে কঙ্কাল আছে বা আমাদের যে অস্থি রয়েছে এই অস্থিগুলো আমাদের দেহের একটা অস্থির সাথে আরেকটা অস্থির সংযোগ স্থাপন করে আমাদের একটা সুদৃঢ় কঙ্কাল তন্ত্র গঠন করছে, যার মাধ্যমে আমরা কিন্তু হাঁটাচলা করতে পারছি। তো অস্থিটা কি? অস্থিটা হচ্ছে এই যোজক কলার রূপান্তরিত রূপ, অর্থাৎ এই যে কানেকটিভ টিস্যুটা আছে, এই যে একটা অংশের সাথে আরেকটা অংশ যে সংযোগ স্থাপন করছে এইটার রূপান্তরিত রূপ হচ্ছে অস্থি। এখন অস্থি থেকে বিভিন্ন প্রকার রক্তকণিকা তৈরি হয়, যেমন হচ্ছে ভ্রূণাবস্থায়, মানে যখন একটা শিশু ভ্রূণ অবস্থা থাকে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে রক্তকণিকা তৈরি হয়। আবার যখন হচ্ছে কি একটু বড় হয় তখনও কিন্তু, বা জীবনের শেষ পর্যায়েও কিন্তু হচ্ছে আমাদের অস্থি যে লাল অস্থি মজ্জা আছে সেখান থেকে বিভিন্ন প্রকার রক্তকণিকা তৈরি হবে। এই কারণে অস্থিকে কি বলা হয়? রক্ত উৎপাদনের কারখানা বলা হয়। তাহলে খুবই সহজ হিসাব, রক্ত উৎপাদনের কারখানা কেন বলা হয়? কারণ লাল অস্থি মজ্জা থেকে, অস্থির যে লাল অস্থি মজ্জা আছে সেখান থেকে লোহিত রক্তকণিকা তৈরি হয়, এই জন্য অস্থিকে রক্ত উৎপাদনের কারখানা বলা হবে। আচ্ছা পরের প্রশ্নটা খেয়াল করো কি বলেছে, উদ্দীপকের বি এবং সি এর রাজ্যগত পার্থক্য লিখো। এইটাতে হচ্ছে কি এটা অধ্যায় 1-এর প্রশ্ন। ভালো করে খেয়াল করো, সূর্য, উদ্ভিদ, প্রাণী নাকি বিয়োজক? এ বি সি ডি। তো এর মধ্যে হচ্ছে সি আর হচ্ছে কি বি, তার মানে উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে যে রাজ্যগত পার্থক্য রয়েছে, অর্থাৎ তোমার প্ল্যান্টি এবং অ্যানিমালিয়ার মধ্যে যে রাজ্যগত পার্থক্য রয়েছে সেটা তোমাকে বর্ণনা করতে হবে। তাহলে আমরা এখানে কি করব? আমরা এখানে হচ্ছে উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো লিখব, তারপরে তার সাথে সাথে প্রাণীর বৈশিষ্ট্যগুলো পাশে লিখে ফেলবো। এখন বৈশিষ্ট্য, এখানে রাজ্যগত পার্থক্য আমরা কিভাবে লিখতে পারি? রাজ্যগত পার্থক্য কিভাবে হবে? ওকে,
তোমাদের বলছি বি যেহেতু একটা উদ্ভিদ আর প্রাণী, যেহেতু সি হচ্ছে একটা প্রাণী, খুব সহজে এর পার্থক্যগুলো লেখা যায়। প্রথমে তোমরা হচ্ছে কি ভূমিকাটা দিবা, যে তোমরা বলবা উদ্দীপকের বি হলো উদ্ভিদ যা প্ল্যান্টি রাজ্যের অন্তর্ভুক্ত, তারপরে লিখবা উদ্দীপকের সি হলো প্রাণী যা অ্যানিমালিয়া রাজ্যের অন্তর্ভুক্ত, ঠিক আছে। তারপরে তুমি আসো যে এরা হচ্ছে গিয়ে তোমার প্রকৃতকোষী, উদ্ভিদ এবং প্রাণী দুটোই হচ্ছে প্রকৃতকোষী, কিন্তু প্রকৃতকোষী হওয়া সত্ত্বেও তাদের মধ্যে কিছু রাজ্যগত পার্থক্য লক্ষ্য করা যায়। তারপর তুমি 1 নাম্বার পয়েন্ট দাও। 1 নাম্বার পয়েন্ট দিয়ে তুমি ফার্স্টে বলবা হচ্ছে গিয়ে যে উদ্ভিদের কি বৈশিষ্ট্য রয়েছে, তারপর অপরদিকে প্রাণীর কি বৈশিষ্ট্য রয়েছে। তোমাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমরা বৈশিষ্ট্যগুলো কিভাবে লিখতে পারি, এখানে দেখো যে পার্থক্যগুলো একসাথে দেওয়া আছে। আমরা বৈশিষ্ট্যগুলো এভাবে লিখতে পারি, যেমন হচ্ছে দেখো প্রথমটাতে কোনো পার্থক্য নাই, দুইটাই হচ্ছে কি বহুকোষী, কারণ উদ্ভিদও বহুকোষী, প্রাণীও বহুকোষী। বহুকোষী দেখেই তারা কিন্তু তাদের কাজগুলো ঠিকমতো করতে পারছে, তাদের মধ্যে টিস্যু আছে, এই জন্যই তারা হচ্ছে কি বহুকোষী। আচ্ছা, এরপরে দেখো জীবের ধরন। জীবের ধরন বলতে বুঝি তারা কেমন, তারা কি হচ্ছে মাটিতে থাকে না পানিতে থাকে, নাকি তারা অন্যের উপর নির্ভর করে থাকে, এটাই হচ্ছে গিয়ে তাদের বৈশিষ্ট্য। তাহলে এখন একটু খেয়াল করি যে আমরা এটা কিভাবে লিখবো। তোমরা এটা এভাবে দিতে পারো যে উদ্ভিদ এবং প্রাণীর রাজ্যগত পার্থক্য, তোমরা এভাবে দিতে পারো যে উদ্ভিদ স্থলজ, তবে তবে অসংখ্য জলজ প্রজাতি আছে, এভাবে দিবা। তবে অসংখ্য জলজ প্রজাতি আছে, অসংখ্য জলজ প্রজাতি আছে। তারপরে লিখবো যে অপর দিকে প্রাণী হেটেরোট্রফিক অর্থাৎ পরভোজী। আচ্ছা, এখানে খেয়াল করি, যেটা হচ্ছে যে আমরা পার্থক্যটা কিভাবে লিখতে পারি, যেহেতু এটা দুইটা রাজ্যের মধ্যে হচ্ছে পার্থক্য নির্দেশ করেছে। তোমরা চাইলে এভাবে ছক করেও দিতে পারো, যেখানে যে বইতে দেওয়া আছে এইরকম করে ছক করে দিতে পারো। আবার তোমরা চাইলে হচ্ছে এভাবে পাশাপাশি পার্থক্য লিখতে পারো। যেমন এভাবে লিখবা, যদি পাশাপাশি লেখো যে উদ্ভিদ হচ্ছে জলজ, তবে অসংখ্য উদ্ভিদ স্থলজ মানে মাটির উপরে থাকে, মাটির উপরে যেমন, তবে অসংখ্য জলজ প্রজাতি আছে। ওপর দিকে প্রাণী হচ্ছে হেটেরোট্রফিক অর্থাৎ পরভোজী, মানে হচ্ছে প্রাণী অন্যের উপর নির্ভর করে বেঁচে থাকে, অন্যের নিজের খাদ্য তৈরি করতে পারে না। উদ্ভিদের কোষে সকল অঙ্গাণু আছে, অন্যদিকে প্রাণী কোষে কোষপ্রাচীর, কোষগহ্বর, প্লাস্টিড ছাড়া সকল অঙ্গাণু আছে। তার মানে হচ্ছে কি এটা হচ্ছে পার্থক্য। তাহলে এছাড়া আর কি কি পার্থক্য হতে পারে, যেমন মনে করো হচ্ছে যে এখানে দেওয়া আছে, যেমন মনে করো হচ্ছে নিউক্লিয়াস, এখন দুটি হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস। তারপর হচ্ছে টিস্যুতন্ত্র হচ্ছে কি প্লান্টের উন্নত টিস্যুতন্ত্র, আর হচ্ছে কি অ্যানিমালিয়ার জটিল টিস্যুতন্ত্র। তাই বলে আমরা হচ্ছে কি যে উদ্ভিদের সাথে এটা পার্থক্য বলতে এটাই বোঝাচ্ছে যে ওদের যে টিস্যুতন্ত্রটা আছে সেটা দিয়ে ওদের উদ্ভিদ দেহ যেভাবে চলা সেভাবে চলছে, কিন্তু মানুষ বলো বা বিভিন্ন প্রাণী বলো তাদের যে টিস্যুটাই অনেক জটিল, সেক্ষেত্রে টিস্যুতন্ত্র তো অবশ্যই আদৌ জটিল হবে, তারা ওদের টিস্যুতন্ত্রটা খুব জটিল হবে। কারণ একটা প্রাণীর হচ্ছে হৃৎপিণ্ড বলো, কিডনি বলো, বা হচ্ছে লাংস বলো, বা ফুসফুস বলো, ব্রেন বলো, তারপরে হাত পা বলো, এগুলো তোমার এইগুলো চলাচল বা এগুলো কাজ করতে হলে যে সমন্বয়ের প্রয়োজন, সেই সমন্বয়টা কিভাবে হয়, সেই সমন্বয়টা অবশ্যই এই প্রাণী কোষের যে জটিল টিস্যুতন্ত্র রয়েছে সেই টিস্যুতন্ত্রের মাধ্যমে এই সমন্বয়টা হয়। আচ্ছা, এরপরে প্রশ্ন দেখো খাদ্য গ্রহণ পদ্ধতি। এটাতে একটা খুব বিশাল পার্থক্য রয়েছে, কারণ উদ্ভিদ নিজের খাদ্য তৈরি করতে পারে না, কারণ এটা যে প্ল্যান্টে দিয়ে তো উদ্ভিদের রাজ্যকে বোঝানো হচ্ছে। তাহলে এটা খাদ্য গ্রহণ পদ্ধতি হচ্ছে ওদের কি হবে, ওদের হচ্ছে কি সালোকসংশ্লেষণ পদ্ধতি হবে। আর হচ্ছে কি প্রাণীরা, মানুষরা, বিভিন্ন প্রাণীরা কি করে নিজের খাদ্য তৈরি করতে পারে, তারা খাদ্যটা গ্রহণ করে বা গিলে ফেলে খাবারটাকে ভক্ষণ করে, ঠিক আছে। তাহলে আমরা সেটা লিখবো যে উদ্ভিদ রাজ্যের যে প্ল্যান্টটি আছে সেগুলো সালোকসংশ্লেষণ পদ্ধতিতে নিজের খাদ্য তৈরি করে, কিন্তু অপরদিকে প্রাণীরা নিজের খাদ্য তৈরি করতে পারে না, খাদ্যটা গলাধঃকরণ করে ফেলে, শেষ। তারপরে প্রজনন বলো, ভ্রূণগঠন বলো, সবগুলোই সেম ভাবে আমরা অ্যান্সার দিব। ওকে, তাহলে ঘ নাম্বারটা তারা বুঝতে পেরেছে কীভাবে লিখতে হবে। চেষ্টা করবো হচ্ছে শুরুর দিকে, মানে ঘ নাম্বার যে পয়েন্টগুলো আছে তার শুরুর দিকে এক্সট্রা কিছু ভূমিকার কিছু লাইন দেওয়ার, তাতে হচ্ছে পড়তেও ভালো লাগে, অ্যান্সারও হচ্ছে কি ভালো উঠবে। এরপরের প্রশ্নটা দেখো, ঘর যে প্রশ্নটা, উদ্দীপকের উপাদানগুলোর আলোকে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ বিশ্লেষণ করো। এখানে উদ্দীপকে কি কি উপাদান আছে, সূর্য আছে, উদ্ভিদ আছে, প্রাণী আছে, বিয়োজক আছে। তাহলে আমি যদি এটাকে ভাঙি তাহলে কি হয়, সূর্য হচ্ছে কি আমাদের শক্তির উৎস, কারণ সূর্য যদি না থাকে উদ্ভিদ সালোক সংশ্লেষণ করতে পারবে না। তাহলে আমি এখানে লিখে রাখলাম এটা হচ্ছে কি শক্তির উৎস, ঠিক আছে। এরপরেরটা দেখো, উদ্ভিদ কি করে, সালোক সংশ্লেষণ ঘটায় এবং খাদ্য তৈরি করে। তাহলে আমি উদ্ভিদকে উৎপাদক বলতে পারি, কারণ সে খাদ্য তৈরি করে, এই জন্য সে হচ্ছে কি উৎপাদক। ওকে, এরপরে প্রশ্ন দেখো, প্রাণী হচ্ছে যে খাবারটা খায় মানে ভক্ষণ করে। প্রাণী কি করবে, উদ্ভিদ থেকে ভক্ষণ করবে, মানে উদ্ভিদ বলো বা যে কোনো প্রাণী, তৃণভোজী প্রাণী যারা, যেমন গরু, ছাগল,
এটা কি করে বা হচ্ছে গিয়ে যে মানুষ যেমন ফল খায়, শাক খায়। তো এই যে যারা উদ্ভিদটাকে ভক্ষণ করছে তাদেরকে কিন্তু আমরা প্রথম স্তরের খাদক বলি। এভাবে প্রথম স্তরের খাদককে যারা ভক্ষণ করে তাদের দ্বিতীয় স্তরের খাদক বলি। তার মানে কি প্রাণী বলতে কাকে বোঝাচ্ছে? যে খাদক তাকে বোঝানো হচ্ছে। তাহলে প্রাণী কিন্তু খাদকের মধ্যে পড়বে। ওকে? এরপরে দেখো বিয়োজক। বিয়োজক হচ্ছে সবার লাস্টের যে উপাদান সেটা। এটার কাজ কি? যখন উদ্ভিদ বা প্রাণীর কোনো অংশ মৃত মানে মরে যাবে তখন সেটা কি হয়? মাটির সাথে পচানোর প্রয়োজন হয়। এই মাটির সাথে কে পচায়? ছত্রাক, ব্যাকটেরিয়া সহ কিছু অণুজীব, এরা হচ্ছে মাটির সাথে খুব সুন্দর করে পচিয়ে ফেলে এবং পচানোর ফলে যে জীবের যে অবশিষ্টাংশ আছে সেটা কিন্তু মাটিটাকে উর্বর করে এবং সেই মাটির উর্বরতার জন্য যে ওই জায়গায় যে উদ্ভিদটা হয় সেই উদ্ভিদটা আবার খুব ভালো মতো পুষ্টি লাভ করে এবং হচ্ছে কি বড় হয়, আবার সালোক সংশ্লেষণ ঘটাতে থাকে। তাহলে এটা কিন্তু পুরো একটা সাইকেলের মতো। তো আমি এটা সংক্ষেপে তোমাদের বললাম, এখন আমি একটু ডিটেলসে বলি। ফার্স্টে আমরা উদ্দীপকটা বুঝে নিই, তারপর আগে আমরা দেখব কি বলেছে। উদ্দীপকের উপাদানগুলোর আলোকে বাস্তবের শক্তি প্রবাহ। তাহলে আমরা ফার্স্টে অবশ্যই জ্ঞানমূলক উত্তরটা আগে লিখে ফেলবো। আমরা গয়ের ক্ষেত্রেও জ্ঞানমূলক উত্তরটা আগে লিখবো, যেটা আমি তোমাদের মুখে বলেছি যে উদ্দীপকের বি হলো প্ল্যান্টি রাজ্যের উদ্ভিদ, প্ল্যান্টি রাজ্যের অন্তর্ভুক্ত। উদ্দীপকের সি হলো অ্যানিমালি রাজ্যের অন্তর্ভুক্ত। অবশ্যই রাজ্য নামটা উল্লেখ করতে হবে। ঠিক একইভাবে ঘয়ে আমাদের কিন্তু বলতে হবে কোনটা কি, মানে উদ্দীপকের উপাদানগুলো কি। আমাদের উদ্দীপকের উপাদানগুলো হচ্ছে সূর্য, যেটা শক্তির উৎস, উদ্ভিদ যেটা উৎপাদক হিসেবে কাজ করবে বা যেটা উৎপাদক, প্রাণী যেটা খাদক, এবং বিয়োজক। হ্যাঁ, এখন দেখব এই উপাদানগুলোর মাধ্যমে কিভাবে শক্তির প্রবাহটা হচ্ছে। আমরা যদি চিন্তা করি এটার খাদ্য শিকল কীরকম হবে? খাদ্য শিকল হবে হচ্ছে সূর্য ফার্স্টে, তারপরে হচ্ছে গিয়ে উৎপাদক মানে হচ্ছে গিয়ে উদ্ভিদ। তাহলে আমি এখানে হচ্ছে উদ্ভিদ লিখি যেটা হচ্ছে স্বভোজী, তারপর এটা হচ্ছে গিয়ে প্রাণী যেটা হচ্ছে খাদক, আর তার লাস্টে হচ্ছে গিয়ে বিয়োজক। এখন আমাদের যেটা করতে হবে প্রত্যেকটা সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে। এখন সূর্য সম্পর্কে ব্যাখ্যা দেওয়ার কিছু নেই, আমরা হচ্ছে উদ্ভিদ সম্পর্কে ব্যাখ্যা দিব যেটা হচ্ছে আমাদের উৎপাদক। তাহলে উৎপাদক সম্পর্কে আমরা কি ব্যাখ্যা দিব? উৎপাদক সম্পর্কে আমরা এটাই ব্যাখ্যা দিব যে এরা হচ্ছে কি স্বভোজী, অর্থাৎ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, ঠিক আছে, এবং এরা হচ্ছে কি সালোক সংশ্লেষণ ঘটায়। এবং এরা সালোক সংশ্লেষণ ঘটাবে। মূলত এদের খাদ্য তৈরির ওপরই আমাদের পুরো জীবজগৎ টিকে আছে, পুরো উদ্ভিদ, তাছাড়া হচ্ছে পুরো প্রাণী জগৎ হচ্ছে ঠিক আছে। কারণ এরা যদি খাদ্য তৈরি করতে না পারতো তাহলে খাদ্য তৈরি না হলে বা হচ্ছে সালোক সংশ্লেষণ না ঘটলে তোমার খাদ্যটা জমা থাকতো না, আমরা সেই খাবারটা পেতাম না, অন্যান্য প্রাণীরা যারা তৃণভোজী আছে তারা খাবারটা পেত না। তাছাড়া এই সালোক সংশ্লেষণের ফলে উপজাত দ্রব্য হিসেবে যে অক্সিজেনটা নির্গত হচ্ছে সে অক্সিজেনটা কোনো প্রাণী পেত না। আর অক্সিজেন ছাড়া কিন্তু কোনো মানুষ বলো, কোনো প্রাণী বলো বা কোনো উদ্ভিদ বলো বেঁচে থাকতে পারে না। তাহলে আলটিমেটলি হচ্ছে কি এই উৎপাদক বা হচ্ছে এই উদ্ভিদ এরা ছাড়া কিন্তু আমাদের এই খাদ্য শৃঙ্খলটাই চলতো না। আচ্ছা, এর পরেরটা কি? প্রাণী। প্রাণী কারা? যারা হচ্ছে কি খাদক। এখন আমরা যে খাদক সম্পর্কে বিস্তারিত বলবো। খাদকের মধ্যে কি রকম আছে, যে যারা হচ্ছে কি তোমার উদ্ভিদটা শুধু উদ্ভিদ ভক্ষণ করে, অর্থাৎ যারা হচ্ছে শুধু গাছপালা লতা পাতা এগুলো খেয়ে বড় হয় তাদেরকে আমরা কি বলি? প্রথম স্তরের খাদক বলি। অথবা আমি সংক্ষেপে যদি বলি তাহলে এদেরকে আমি বলতে পারবো তৃণভোজী প্রাণী, ঠিক আছে, তৃণভোজী প্রাণী অথবা তৃণভোজী প্রাণী। ওকে, তৃণভোজী প্রাণী। আচ্ছা, তারপরে এই প্রথম স্তরের খাদক কারা হতে পারে? যেমন গরু হতে পারে, ছাগল হতে পারে, তারপরে হচ্ছে গিয়ে তোমার খরগোশ হতে পারে, হরিণ হতে পারে, এরা হচ্ছে প্রথম স্তরের খাদক। এরপরে হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। দ্বিতীয় স্তরের খাদক কারা? যারা প্রথম স্তরের খাদকদের ভক্ষণ করে তারা হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। এখন তুমি একটু চিন্তা করো, কেউ যদি গরুর মাংস খায় সে কি তৃণভোজী থাকছে? আর সে কিন্তু তৃণভোজী থাকছে না, সে কি হয়ে যাচ্ছে? মাংসাশী হয়ে যাচ্ছে। তাহলে দ্বিতীয় স্তরের খাদক যারা তারা কিন্তু মাংসাশী প্রাণী। কেন? তারা হচ্ছে প্রথম স্তরের খাদক বা প্রাণীদেরকে ভক্ষণ করে, এই কারণে তারা হচ্ছে মাংসাশী প্রাণী। কারা মাংসাশী প্রাণী? এই যে যেমন হচ্ছে মনে করো যে মানুষ হচ্ছে একটা মাংসাশী প্রাণী, কারণ তারা হচ্ছে প্রাণীদের ভক্ষণ করে, মাছ খায় বা হচ্ছে গিয়ে মাংস খেয়ে থাকে। তাছাড়া হচ্ছে কি তোমার বাঘ একটা মাংসাশী প্রাণী হতে পারে, তারপরে আরো আছে যেমন সিংহ মাংসাশী প্রাণী হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে দ্বিতীয় স্তরের খাদকদের যারা ভক্ষণ করে তাদেরকে তৃতীয় স্তরের খাদক বলা হয়। এই তৃতীয় স্তরের খাদক কারা হতে পারে? এদেরকে সর্বোচ্চ খাদকও বলা যেতে পারে। তো এখন মনে করো যারা হচ্ছে হরিণকে যারা খাচ্ছে, হরিণকে কে খায়? বাঘ খায়। এখন বাঘকে যদি কেউ খেয়ে থাকে তাহলে সেটা হচ্ছে তৃতীয় স্তরের খাদক হবে। ব্যাপারটা হচ্ছে এরকম। এখন আমি এটাকে আর একটু বড় করি। কিরকম বড় করব? মনে করো যে উদ্ভিদের ক্ষেত্রে আমি এখানে দিলাম ঘাস, এরপরে ঘাসকে খায় হচ্ছে ঘাস ফড়িং, তাহলে ঘাস ফড়িংটা কি হবে? তৃণভোজী প্রাণী বা হচ্ছে গিয়ে তোমার প্রথম স্তরের খাদক হবে। আচ্ছা, ঘাস ফড়িংকে তারপর কে খায়? ব্যাঙ খায়। তাহলে ব্যাঙ কি হবে? দ্বিতীয় স্তরের খাদক হবে। ব্যাঙকে কে খাবে?
সাপ খাবে, তাহলে সাপ কি হবে? তৃতীয় স্তরের খাদক হবে। সাপকে কে খায়? বাজ পাখি খায়, তাহলে বাজ পাখিটা কি হবে? তখন সর্বোচ্চ স্তরের খাদক হবে। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে করে আমাদের খাদ্য শৃঙ্খলটা হবে এবং এইভাবে হচ্ছে শক্তিটা তোমার শক্তিটা হচ্ছে উৎপাদক থেকে শুরু করে খাদকের মধ্যে স্থানান্তরিত হবে। তার মানে উৎপাদক যেটা আছে, আচ্ছা আমি এখানে লিখে দিই স্বভোজী উদ্ভিদ। তাহলে এই শক্তিটা হচ্ছে স্বভোজী উদ্ভিদ থেকে প্রথম স্তরের খাদকে যাবে, প্রথম স্তরের খাদক থেকে দ্বিতীয় স্তরের খাদকে যাবে, দ্বিতীয় স্তরের খাদক থেকে তৃতীয় স্তরের খাদকে যাবে। এরপরে যদি কোনো খাদক থাকে অর্থাৎ সর্বোচ্চ স্তরের খাদক তাকে আমরা বলবো, তখন সর্বোচ্চ স্তরের খাদকে চলে যাবে। ওকে, এরপরে আসো হচ্ছে কি বিয়োজক। এরপরে এরা কি হবে? এদের যে উদ্ভিদ বলো বা বিভিন্ন প্রাণী বলো, তারা কিন্তু একটা সময় মারা যাবে। মারা গেলে কি হয়? তারা মাটির সাথে মিশে যাবে। কিন্তু মাটির সাথে কিভাবে মিশবে? তাদের উদ্ভিদের কোনো দেহের অংশ বিশেষ বা প্রাণীরা যখন মারা যায়, মাটির সাথে যখন মাটিতে যখন পুঁতে ফেলা হয়, তখন হচ্ছে মাটিতে থাকা যে বিয়োজকগুলো আছে তারা এই জীবের দেহের অংশ বিশেষগুলোকে পচিয়ে ফেলতে সাহায্য করে। তাহলে এগুলো কাদেরকে বলা হয়? এরা হচ্ছে বিয়োজক। কারা বিয়োজক? ব্যাকটেরিয়া, ছত্রাক, এরাই হচ্ছে গিয়ে বিয়োজক। এরা কি করে? মাটির সাথে জীবদেহকে পচিয়ে ফেলতে সাহায্য করে। কারণ যদি তারা না পচায় তাহলে কিন্তু আমাদের পৃথিবীতে দুর্গন্ধ ছড়িয়ে যাবে। আমাদের পৃথিবীতে এই যে পচা অংশটা বেশি থাকবে, তখন দেখা যাবে কি আমরা যেখানেই যাই না কেন কোথাও কোনো কিছু মানে পচে যাচ্ছে না, ফলে সেখান থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, আমরা কোথাও থাকতে পারবো না। তো সাধারণত পরিবেশের একটা ভারসাম্য রক্ষার জন্য এই বিয়োজক যারা আছে ব্যাকটেরিয়া, ছত্রাক, তারা কিন্তু জীবদেহকে পচিয়ে ফেলতে সাহায্য করে। আচ্ছা, তারপরে পচিয়ে ফেলার পরে কি হয়? এদের দেহের যে অংশ বিশেষ সেটা কিন্তু মাটির সাথে মিশে যায়। মাটির সাথে মিশে কি হয়? এই মাটিটাকে উর্বর করে ফেলে। এই অংশটাকে বলা হয় হিউমাস। তোমরা দেখবা যে বাস্তুতন্ত্রের যে উপাদান আছে, উপাদানে হিউমাস কথাটা আছে। তো হিউমাসটা কি? হিউমাস একটা জৈব উপাদান যেটা উদ্ভিদ এবং প্রাণী যখন অনেকদিন ধরে মাটির নিচে থাকে তখন আস্তে আস্তে পচে গিয়ে সেই অংশটা মানে জীবের সেই অবশিষ্টাংশটা মাটির সাথে পচে এক ধরনের উপাদান তৈরি করছে। এটাকে হিউমাস বলা হয় সহজ ভাষায়। এই হিউমাসটা কি করে? মাটিটাকে উর্বর করে। হিউমাস সমৃদ্ধ মাটিতে গাছপালা ভালো হয়, ফসল ভালো হয়। ঠিক আছে? ফলে সেখানে যে গাছটা হবে সেই গাছটা কি করছে? সেই মাটি থেকেও পুষ্টি পাচ্ছে, সূর্যের আলো থেকে শক্তি নিচ্ছে, নিয়ে আবার সালোক সংশ্লেষণ ঘটাচ্ছে, আবার একইভাবে উদ্ভিদ আমাদের হচ্ছে গিয়ে খাবারের উৎস হিসেবে কাজ করছে। ঠিক আছে? তাহলে এই যে পুরো আমি যে সাইকেলটা বললাম, এটা যে শক্তিটা এই একটা খাদক থেকে আরেকটা খাদকের মধ্য দিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমরা এইভাবে করে ব্যাখ্যাটা দিব। এবং ব্যাখ্যাটা দেওয়ার ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু 3টা ধাপে ব্যাখ্যাটা দিব। উৎপাদক নিয়ে আমি একটা প্যারা লিখবো, খাদক নিয়ে আমি একটা প্যারা লিখবো, সেখানে প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় সর্বোচ্চ স্তরের খাদক লিখবো, উদাহরণ সহ লিখবো, কারণ উদাহরণ সহ লিখলে নাম্বারটা বেশি আসবে। তার সাথে আমি অবশ্যই লিখবো যে যারা হচ্ছে আবর্জনা খায় তাদেরকে ধাঙ্গর বলা হয়। এই আবর্জনাভোগ প্রাণী কারা? যারা হচ্ছে তোমার কুকুর, শিয়াল, হায়না, এরা হচ্ছে আবর্জনাভোগ প্রাণী। এই কথাটা তোমাদের এখানে উল্লেখ করে দিতে হবে। ঠিক আছে? কারণ খাদকের সম্পর্কে বলেছে তো, খাদকের সব ধরনের খাদক সম্পর্কে বলবা। এরপরে বিয়োজক সম্পর্কে আমরা প্যারাটা লিখে দিব। বইতে খুব সুন্দর করে দেওয়া আছে, তোমরা যদি এভাবে করে তুমি লিখে দাও তাহলে তুমি দেখো খুব সুন্দর একটা সুন্দর করে অ্যান্সার দিবা, ভালো একটা নাম্বার পাবা। আর শেষে অবশ্যই বলে দিবা যে এইভাবেই হচ্ছে একটা বাস্তুতান্ত্রিক শক্তি প্রবাহ গড়ে ওঠে। তাহলে আশা করি আজকের ক্লাসে তোমরা কিন্তু এই ঢাকা বোর্ডের 25 সালের যে প্রশ্নটা আছে সেটা খুব ভালো করে বুঝতে পেরেছো। তাহলে তোমাদের সকলকে ধন্যবাদ এই ক্লাসটা দেখার জন্য। যারা এখনো ইজি বায়োলজি বইটি কিনোনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলো, কারণ ইজি বায়োলজি বইটা কিনলে তোমরা বইয়ের সাথে শিক্ষক ফ্রি পাচ্ছ, তোমরা আমাকে ফ্রি পাচ্ছ, কারণ আমি তোমাদেরকে খুব সুন্দর করে পড়ানোর চেষ্টা করছি। ওকে, তো তাহলে আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করছি। সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাইকে।